আমরা আমাদের পরবর্তী সেশন যেটা রিডিউসড ইনইকুয়ালিটি এসডিজি 10 তার উপর শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু বসুন। এসডিজি 10 রিডিউসড ইনইকুয়ালিটির উপর শুরু করতে যাচ্ছি। আমাদের সম্মানিত কো-চেয়ার, ডিসকাসেন্টস এবং প্রেজেন্টার এখানে আছেন। আমি প্রথমে আমাদের যে প্রোমোটি আছে সেটি দিয়ে শুরু করছি। আপনারা সবাই স্ক্রিনে দেখেন। এবার আমি অনুরোধ করব আমাদের সম্মানিত কো-চেয়ারদেরকে আমাদের আজকের এই অধিবেশনটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। আপনাদের সকলকে এখানে আসার জন্যে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এই সেশনে একটা বিশেষ থিমের ওপরে কাজ করব। এসডিজি গোলের একটা খুব গুরুত্বপূর্ণ থিম, যেটা হলো আমরা যেটা বলি এসডিজি 4। তো সেটা নিয়ে এখানে দেখছেন আমরা যারা এখানে আছি টেবিলে, সরি এসডিজি 10, সরি রিডিউসিং ইনইকুয়ালিটি, আমরা এটার উপরেই কাজ করব। আজকে কথা বলবো এই থিমের উপরে। সো এখানে আমরা যারা আছি এখানে আমাদের সাথে আছেন যিনি পেপারটা প্রেজেন্ট করবেন ডক্টর রেজানুল আলম, আর এখানে ডিসকাসেন্ট আছেন ডক্টর মিস্টার নুরুল আলম, ডিরেক্টর বাংলাদেশ ন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার কাউন্সিল, আর আমাদের খুবই বহুল পরিচিত মিস খুশি কবির, কোঅর্ডিনেটর নিজেরা করি, আর এবং আমাদের সিপিডির অত্যন্ত স্বনামধন্য রিসার্চার প্রফেসর মুস্তাফিজুর রহমান, উনি কোর গ্রুপ আছেন এই সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি বাংলাদেশ। তো আমরা যে জায়গাটা আসলে ওই মূল জায়গাটা যেখানটা হলো গোল 10-এর ইনইকুয়ালিটিটা এবং ইনক্লুশনটা কিভাবে হবে, যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে মূল জায়গায় আমরা আটকে গেছি। আমরা সবাই বলছি যে থিমটা হলো যে নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। এখন এইটাই যদি প্রতিপাদ্য হয় তাহলে এখানটা আমরা আসলে অ্যাড্রেস করব কি করে। এখানে দেখা যাচ্ছে যে আসলে সমাজে বলেন, যে কোনো পর্যায়ে আমরা বলি, পরিবারেও বলেন, রাষ্ট্রে বলেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের কি আছে, এখানে আমরা ইকুয়ালিটি নিয়ে আমরা যুদ্ধ করছি। এখানে কোনো ইনইকুয়ালিটির জায়গাটা হলো খুবই একটা মানে একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু। তারপরে আমরা যেখানে সমাজে আমরা যারা কাজ করছি তারা বিশেষ করে বেসরকারি সংস্থারা এবং সরকারও যে জায়গাটাকে ফোকাস করছে সেটা হলো অ্যাড্রেস করা একেবারে প্রান্তিক মানুষের সাথে, এবং প্রান্তিক মানুষরা কিভাবে এই লেভেলে চলে আসবে, গ্যাপটা কি করে মিনিমাইজ করবে, সেটা ছিল আমাদের একটা বড় চ্যালেঞ্জ। যার কারণে এই এসডিজিটা নিয়ে বিশালভাবে কাজ হচ্ছে এবং এখানে এই প্ল্যাটফর্মটা খুব গভীরভাবে কাজ করে যাচ্ছেন এবং এই প্ল্যাটফর্ম গভর্নমেন্টের সাথেও কাজ করছেন এবং গভর্নমেন্টেরও প্রধানমন্ত্রীর একটা বড় ওনার দৃষ্টি আছে এই এসডিজির ওপরে, যার কারণে একটা সেক্রেটারিয়েট করা হয়েছে। সেই সেক্রেটারিয়েটটাকে লিড করছেন মিস্টার আবুল কালাম আজাদ, এবং প্ল্যানিং কমিশনের সাথেও এই কাজটা হচ্ছে যাতে করে 7th 5-year প্ল্যানের সাথে কিভাবে ইন্টিগ্রেট করা। কিন্তু কথাটা রয়ে যাচ্ছে যে একটু আগে আমি যে ক্লাইমেট চেঞ্জের সেশনে আমি একটু বসলাম, সকলেরই ভেতরে মানে এটা একটা মানে ভেতরে তীব্র ব্যথা, কান্না, এবং সকলের ভেতরেই একটা জায়গায় যে আমরা এটাকে মিট আপ করবো কী করে। আমরা সব জায়গায় দেখছি, বিশেষ করে মার্জিনালাইজ কমিউনিটিরা এটার মধ্যে সবাই আছে। এই মার্জিনালাইজ কমিউনিটির মধ্যে মহিলা আছে, তারপরে আপনার ডিসেবলড আছে, তারপরে এল্ডারলি পিপল আছে, বেদে আছে, থার্ড জেন্ডার আছে, তারপরে মাইনরিটি কমিউনিটি আছে, তারপরে আদিবাসী আছে, মানে কে নাই জাস্ট বলেন। আর
এইখানটাকেই নিয়ে আজকে আমাদের একটা আলোচনা, যাতে করে কিছু পলিসি বেরিয়ে আসে। কথাটা হলো এই আলোচনার মধ্যে যাতে করে আমরা কিছু পলিসিগত ইস্যুস গভর্নমেন্টের হাতে দিতে পারি, এবং এনজিওরা যে যারা খুব ভালো কাজ করছেন বা যারা কাজ করতে ইচ্ছুক তারাও ফোকাসড, এবং যারা ডেভেলপমেন্ট পার্টনার্সরা যারা আছেন তারাও যেন তাদের ফোকাসটা একটু চেঞ্জ করেন। কারণ আমরা সবসময় দেখছি তারা মোর ইনফ্রাস্ট্রাকচারের দিকে যায়, আর ডেফিনেটলি অনেক কিছু আছে, কিন্তু এই গোল নাম্বার 10টা হলো সব যেটা ক্রস কাটিং। এই ক্রস কাটিং ইস্যুটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, একটা জাস্টিস লেভেলে নিয়ে আসা, এবং ইকুয়ালিটিটাকে কখনোই পুরো ইকুয়ালিটি হবে না, হয়তো ইকুইটিটা হবে, তারপরেও সেই জায়গাটাকে আমাদের একটা গভীর আকাঙ্ক্ষার জায়গা, সেই জায়গাটা ধরেই আজকে আমাদের আলোচনা। এবং আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন অনুরোধ করব, আমি একটু আগে শাহিনা নামকে ফলো করছিলাম শেখার জন্যে যে কিভাবে শক্ত করে মানে হ্যান্ডেল করার টাইমটা। সো আমাকে আগের থেকে শাহিন পরে মাপ চেয়েছে, আমি আগে মাপ চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আগে মাপ চেয়ে নিলাম। তো সো আমরা সবাই টাইমটাকে একটু ধরবো যাতে করে আমরা মানে আসল ইস্যুটা বেরিয়ে আসে। একদম ধন্যবাদ। তো আমি ডক্টর রেজওয়ানুল আলমকে অনুরোধ করছি আপনার আচ্ছা, আমার একটু পয়েন্ট লিখতে হবে। হ্যাঁ, কাগজ একটু দেন। হ্যাঁ, ডক্টর রেজওয়ান, আপনার সময় আসলে 6 মিনিট, আসলে 10 মিনিট, তারপরে 6 মিনিটের মাথায় একটা বেল হবে, তখন তাড়াতাড়ি মাথায় গুছিয়ে নেবেন। আর পট্টকুন কি করবেন? স্লাইডটাকে দিতে হবে একটু কাইন্ডলি। আচ্ছা, কলম। সবাইকে ধন্যবাদ। আমি সরাসরি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। মূলত যেটি হলো যে আমাদের সবাই জানেন যে আমাদের যে অসমতার যে হ্রাস করার যে বিষয়টি রয়েছে, এটি কিন্তু দেশের মধ্যে এবং দেশের অভ্যন্তরে এবং দেশের আন্তঃরাষ্ট্রীয় যে অসমতাটা রয়েছে সেটির ক্ষেত্রে আসলে এসডিজি 10টি আসলে কাজ করছে। এবং সেখানে আপনারা যদি দেখেন যেটা কিন্তু খুবই ব্রড বেসড, এবং ব্রড বেসড মানে মোটামুটিভাবে যেটা আমরা বলছি যে লিভ নো ওয়ান বিহাইন্ড, তার সঙ্গে তো আসলে এই এসডিজি 10-এর যে অসমতা হ্রাসের বিষয়টি সেটা কিন্তু খুব ভালোভাবেই যায়। এখানে 10টি টার্গেট রয়েছে এবং 11টি ইন্ডিকেটর রয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে অসমতা হ্রাসের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু আমাদের যে এসডিজি সংক্রান্ত যে 200-র উপরে যে ইন্ডিকেটরগুলো আছে তার 60টি ইন্ডিকেটরের সঙ্গে কিন্তু এর ক্রস কাটিং সম্পর্ক আছে। এবং একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংশ্লিষ্ট যে আপনার 13টি ইনস্ট্রুমেন্ট রয়েছে তার মধ্যে 9টি ইনস্ট্রুমেন্টের সাথে কিন্তু এটা একটা সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। আমরা যদি একটু সংক্ষেপে দেখি, সেখানে মূলত আসলে আমাদের আয় বৈষম্য থেকে শুরু করে তারপর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে আমাদের অন্তর্ভুক্তি যে বিষয়গুলো রয়েছে, তারপরে আমাদের যে বৈষম্যগুলোকে বেশ করে অপরচুনিটির ক্ষেত্রে যে সুযোগের যে অসমতা রয়েছে সেগুলোর ক্ষেত্রে, আমাদের ফিসকাল পলিসির ক্ষেত্রে যে জিনিসগুলো কাজ করার কথা, এবং একই সঙ্গে যে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে আমাদের যে রেগুলেশনসগুলোকে রয়েছে সেটাকে আমাদের ন্যাশনাল লেভেলে কীভাবে আমরা আরও পলিসি লেভেলে কতভাবে কাজ করতে পারি। এবং একই সঙ্গে যেটা হলো যে আমাদের উন্নয়নশীল দেশ হিসাবে এবং আমাদের যে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি সেখানে আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে আমরা কী করে আমাদের ভয়েসটাকে রেজ করতে পারি। এবং একই সঙ্গে মাইগ্রেশন পলিসির ব্যাপারটা কিন্তু এসডিজি 10-এর মধ্যে রয়েছে। এবং একই সঙ্গে যদি দেখি আমরা যে আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলোর সঙ্গে যে একটা ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করা হয় সেখানেও কিন্তু একটা ব্যাপার রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে বৈদেশিক সহযোগিতা পাচ্ছি তার একটা বিষয় এখানে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে মাইগ্রেশন রেমিটেশন জন্য বাইরে থেকে যে টাকাটা আসছে সেখানে যে ট্রানজ্যাকশন কস্টটা আছে সেই ট্রানজ্যাকশন কস্টটাকে কমিয়ে নিয়ে আসা ব্যাপারটা কিন্তু আসলে এসডিজি 10-এর পুরোটার মধ্যে রয়েছে। আমি সংক্ষেপে যদি যাই তাহলে আপনারা যদি খেয়াল করেন সেটি হলো যে আমাদের যে 14টি এনজিও আমরা কাজ করেছি, আমি আর অতটা ডিটেলসে গেলাম না, আপনাদের কাছে আছে। আমরা গ্রুপ ফর্মেশনের পরে ওয়ার্কশপ করেছি, আমরা সেকেন্ডারি ম্যাটেরিয়াল রিভিউ করেছি, ডাটা কালেকশন করেছি আমরা আমাদের 14টি এনজিওর কাছ থেকে। আমরা ড্রাফটের পরে তারপরে এটা আমাদের ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কাজটি শেষ হয়েছে। ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটা বলতে পারি সেটা হলো যে বাংলাদেশের সংবিধানে 19-এ কিন্তু অনুচ্ছেদে কিন্তু বলা রয়েছে যে সুযোগের অসমতা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এবং আমাদের সার্বিকভাবে যে অসমতার ব্যাপারটি রয়েছে সেটির ব্যাপারে রাষ্ট্র যে সক্রিয়ভাবে সচেষ্ট থাকবে সে ব্যাপারটা কিন্তু সংবিধানেই বলা আছে। এবং আমরা যদি সপ্তম আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি রয়েছে সেখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে টার্গেট ঠিক করা হয়েছে যেটা গিনি কোএফিশিয়েন্ট বলে, সেখানে 0.45-এ কিন্তু আসলে নিচে নামিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের একটা সংকল্প রয়েছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন গবেষণা থেকে যে জাতীয়, তারপরে আমাদের যে শহর অঞ্চলগুলোতে এবং গ্রামের অঞ্চলগুলোতে এখানে কিন্তু বৈষম্য আসলে বেড়েই যাচ্ছে, অসমতা বেড়েই যাচ্ছে। এবং একই সঙ্গে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটি হলো যে সরকারও স্বীকার করতে বাধ্য হয়েছে 2010 থেকে 2016 সাল পর্যন্ত আমাদের দেশে এই যে অসমতা যেটা সেটি কিন্তু আসলে
আসলে ক্রমান্বয়ে বাড়ছে, এবং এই বাড়ার ব্যাপারটা যদি আমরা দেখি যে যাদের আয়টা যাদের সবচেয়ে কম, যারা বিলো 5% যারা রয়েছে, তাদের 32% তাদের আয়ের উন্নতি হলে পরেও যারা আমাদের টপ 5-এ রয়েছেন তাদের কিন্তু আসলে আয়ের উন্নতিটা হয়েছে 121%। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বৈষম্য কী হারে বাড়ছে। এবং একই সঙ্গে যেটা বলবো যে খুবই উদ্বেগজনক যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের সম্পদের বৈষম্য বাড়ছে, এবং সেই সম্পদের বৈষম্য ব্যাপারে সিপিডির যে গবেষণাটি, সেটা যদি 1 স্কেলটাকে যদি হাইয়েস্ট লেভেলে ধরি, তাহলে 0.74টা কিন্তু খুবই অ্যালার্মিং একটা অবস্থার মধ্যে রয়েছে, এবং যেটি একটা বৈশ্বিক গবেষণা থেকেও কিন্তু আসলে উঠে এসেছে। আমরা যদি দেখি যে এনজিওগুলোর যে কন্ট্রিবিউশন, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশনগুলো আছে। আমি কিন্তু জাস্ট আমি আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে আমরা এনজিওগুলো যে 14টা এনজিও আমরা কাজ করছি, এবং এর বাইরেও যারা এনজিও রয়েছে তারা কিন্তু আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা করছি, এবং সেখানে কিন্তু আমাদের আসলে মূলত দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিন্তু আমাদের আসলে ফোকাস রয়েছে। আমরা ট্রেনিংগুলোতে ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি, এবং সেখানে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের সমস্ত এনজিওগুলোর মধ্যে একটা বড় কাজ কিন্তু 10.2-তে, যেখানে সোশ্যাল ইনক্লুশনের জন্য কিন্তু ম্যাক্সিমাম এনজিও কাজ করছে, এবং সেখানে কিন্তু সব ধরনের ক্ষেত্রে, সেটা আপনার আমাদের প্রতিবন্ধী গোষ্ঠীকে বলি, যে কোনো ধরনের এথনিসিটি ব্যাপারটাই বলি, সব ধরনের স্ট্যাটাস গ্রুপকে নিয়ে কিন্তু কাজ করছে। এবং আপনারা ভালো করেই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 3 কোটি লোক, যেটাকে আমরা বলি লিভ নো ওয়ান বিহাইন্ডের জনগোষ্ঠী, যেটা মার্জিনালাইজ কমিউনিটি কিংবা এক্সক্লুডেড কমিউনিটি বলি, বাংলাদেশে প্রায় 16 ক্যাটাগরির মার্জিনালাইজ কমিউনিটি রয়েছে, যেটা MGF এর রিসার্চে ধরা পড়েছে। এবং সেই 3 কোটি লোকের মধ্যে কিন্তু এই দরিদ্র জনগোষ্ঠী এবং বিভিন্ন ক্যাটাগরির জনগোষ্ঠী রয়েছে। এবং আমাদের যে এই এনজিওগুলো, তারা কিন্তু নারী ক্ষমতায়নের জন্য কিন্তু আসলে নানাভাবে কাজ করে যাচ্ছে। আমরা যদি দেখি যে সেখানে আমাদের যে মূলত যে বৈষম্যমূলক যে আইনগুলো রয়েছে, সেখানে এনজিওগুলোর পক্ষ থেকে কিন্তু আপনারা ভালো করেই জানেন যে একটি বৈষম্য নিরোধমূলক কিন্তু একটা আইন কিন্তু এখন আমাদের আইন মন্ত্রণালয়ে পড়ে আছে, প্রায় দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু এটা এখনও পার্লামেন্টে পাস করা হচ্ছে না। এটা আমাদের একটা দাবি হিসেবে আমরা উপস্থাপন করবো। এবং 10.4-এ যেটা দেখতে পাচ্ছেন আপনার যে ফিসক্যাল জাস্টিসের ব্যাপারে আমরা অনেক সময় সক্রিয় রয়েছি, আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও কিন্তু আমরা কথা বলছি। এবং একই সঙ্গে যেটা হলো যে আমাদের সেফ মাইগ্রেশন, যেটা হলো যে বিশেষ করে MGF এখানে অতিরিক্ত বেশ কতগুলো কাজ রয়েছে, সেফ মাইগ্রেশনের ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি। আর বাকি যে ইন্ডিকেটরগুলো যেটা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু আমাদের এনজিওগুলো কিন্তু সক্রিয় ভূমিকা রয়েছে। আমরা যদি আমাদের পুরো প্রক্রিয়াটার মধ্যে যদি দেখি যে আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেফটি নেট প্রোগ্রামগুলো, সেখানে কিন্তু আসলে কিন্তু সেফটি নেট প্রোগ্রামগুলো আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসলেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি বিশেষ করে যেখানে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে, তারপরে অ্যাসেট ট্রান্সফার, এবং যদি আপনার আয় বর্ধনশীল যে কর্মসূচিগুলো তো রয়েছে, সেখানে তারা কিন্তু আসলে বেশ অনেকটাই বলবো যে ক্রুশাল, এবং সেখানে কিন্তু কিছু কিছু উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাচ্ছি। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি যে যদি সিনার্জিটিকে কাজ করতে হয়, তাহলে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে যে সমন্বয় ব্যাপারটি রয়েছে, সেটি রয়ে যাবে। এবং আমরা দেখতে পেয়েছি এটাও যে আমাদের যে যদি আমরা বিশেষ করে গণমাধ্যমকে সাথে নিয়ে এবং অন্যান্য সমস্ত অ্যাক্টররা যদি আমরা একই সঙ্গে কাজ করি, তাহলে সেই কাজের কিন্তু মানটা বৃদ্ধি পায়। এবং সেই জন্যই আমরা বলছি যে এই কাজগুলো সমস্ত কিছু আমাদের শিক্ষণীয় বিষয় থাকলেও পরে সেখানে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। এবং সেই চ্যালেঞ্জের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের তথ্য উপাত্তের ঘাটতি রয়েছে, আমাদের বিভিন্ন যে কমিউনিটিগুলো রয়েছে তাদের তথ্যগুলো কিন্তু আমরা পাচ্ছি না, এবং সেগুলো না পাওয়ার কারণে, এবং সবচেয়ে বড় কথা হলো যে এই সরকারের যে মন্ত্রণালয়গুলোর সঙ্গে যুক্ত আছে, আইন মন্ত্রণালয়, সোশ্যাল ওয়েলফেয়ার এবং জিইডি, তাদের মধ্যে কিন্তু সিভিল সোসাইটির সঙ্গে কিন্তু একটা কোঅর্ডিনেশনের একটা গ্যাপ রয়েছে। আমাদের কিন্তু যারা ডিসিশন মেকিং নিয়ে কিন্তু আমরা প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু আসলে কোনো ভূমিকা দেখি না, বা একই সঙ্গে আমাদের যে বিশেষ করে জব ক্রিয়েশনের ক্ষেত্রে থেকে শুরু করে অন্যান্য বিষয়ে কিন্তু আমাদের আসলে প্রয়োজনটা খুব বেশি তীব্রভাবে অনুভূত হচ্ছে। এই পর্যায়ে আমাদের অনেকগুলো আমাদের সুপারিশ রয়েছে। আমি সংক্ষেপে বলি, সেটা হলো যে আমাদেরকে আসলে ফিসক্যাল পলিসিতে কিছু প্রুডেন্ট পলিসি নিতে হবে, আমাদের বৈষম্য নিরোধমূলক যে আইনটি সেটা বাস্তবায়ন করতে হবে, সরকারের সেফটি নেটের প্রোগ্রামের জন্য যেসব প্রোগ্রামগুলো রয়েছে সেখানে অ্যাকশন প্ল্যানকে আরও এক্সপেডাইট করতে হবে। একই সঙ্গে হচ্ছে যে মার্জিনালাইজ কমিউনিটির জন্য একটা ডাটাবেস করতে হবে। আমরা বলছি যে বাজেটে কিন্তু আসলে লিভ নো ওয়ান বিহাইন্ডের নামে একটা আলাদা একটা সেকশন টেবিল করে দেখাতে হবে যে আসলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এবং এই ক্যাটাগরির জনগোষ্ঠীর জন্য আসলে কত টাকা বাজারে খরচ হচ্ছে। আমরা জিও এনজিও কোলাবোরেশনের জন্য আমরা কোঅর্ডিনেশন মেকারের কথা বলছি। আমরা একই সঙ্গে যেটা বলছি যে আসলে আমাদের চাকরি বাড়াতে হবে, অনেক লোক শিক্ষিত ছেলেরা তো বেকার আছে, একই সঙ্গে আমাদের যে লেবারের যে প্রোডাক্টিভিটি, তারপর একই সঙ্গে যেটা মাইক্রো ক্রেডিট বাড়ানো, এসএমই বাড়ানো এবং সবচেয়ে বাড়ানো, এবং সেটাকে বাড়াতে হবে। একই সঙ্গে নারীদের জন্য কর্মসূচি বাড়াতে হবে। আমাদের জন্য যেটি আসলে কনক্লুশনে বলার ক্ষেত্রে এটুকুই, যেটা হলো যে আমরা যদি এই আমাদের যে অন্যায্য যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, যে অন্যায় যে অবিচারগুলো হচ্ছে এবং সবচেয়ে অসমতার বিষয়টা
যেভাবে বাড়ছে, তাহলে কিন্তু যদি আমরা এটাকে এখনই অ্যাড্রেস না করি তাহলে আমাদের জন্য পরবর্তীতে কিন্তু সিরিয়াস একটা চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে। এবং আমরা যদি একই সঙ্গে বলতে চাই যে স্বচ্ছতা এবং সততার সাথে এবং জবাবদিহিতার সাথে যদি আমরা কাজ করতে না পারি এবং এই যে জনগোষ্ঠীর কথা বললাম তাদের রিপ্রেজেন্টেশন এবং তাদের ভয়েসটাকে যদি আমরা অ্যালাউ না করি তাহলে কিন্তু আমাদের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে। এবং সেই বিপদটা কিন্তু আমি একটা ছবির মাধ্যমে দেখাতে চাচ্ছি। এবং সেটি হচ্ছে এরকম যে আমরা আগামী 2021 সালে আমরা বাংলাদেশে 50 বছর পূর্তি পালন করব। এই পূর্তিটা পালন করতে গিয়ে আমাদের জন্য এই ছবিটার দিকে না তাকাতে হয়। সকলকে ধন্যবাদ। তো এখানে আজকে এখন ডিসকাশন হিসেবে জাকির হোসেন সাহেবের আসার কথা ছিল, এখন উনি এসে গেছেন। ফাইন, সুপার। আচ্ছা, হ্যাঁ সেটাই, তখন আমাকে বললো যে ওটা বলার জন্যে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের মাননীয় ডিসকাশনসরা আছেন, ওনারা 5 মিনিট করে ওনাদের বক্তব্য বলবেন। তো প্রথমেই আমি ডক্টর আচ্ছা বলছি, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ ডক্টর নুরুল আলম হলেন আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর বাংলাদেশ ন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার কাউন্সিলের মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আই এম ভেরি মাচ গ্রেটফুল টু সিটিজেন প্ল্যাটফর্ম ফর SDGs ইন বাংলাদেশ। আমি এখানে মূলত কথা বলতে আসিনি, কথা শুনতে এসেছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমাকে ডেকে আনার জন্য বা কথা বলতে দেওয়ার জন্য বা শুনতে দেওয়ার জন্য। গভর্নমেন্ট সাধারণ মানুষের জন্য কাজ করে, আমরা সেই 9টা 5টা কখনো রাত্র অবধি কাজ করি, কিন্তু এতে আসলে জনগণের কি উপকার হচ্ছে, জনগণ প্রকৃত সুবিধা পাচ্ছে কি না, এটা আমাদেরও শোনা দরকার। এটা শোনার জন্য এই সুযোগ সিটিজেন প্ল্যাটফর্ম আমাদেরকে করে দিয়েছে, এজন্য আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই ডক্টর রেজওয়ানুল আলমকে, তার সুন্দর প্রেজেন্টেশন, স্বল্প সময়ে অনেক বেশি তথ্যবহুল প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তিনি অনেক কিছু স্বীকার করেছেন তার বক্তব্যে, যে সরকার কি কাজ করে, কি কাজ করছে, এবং ধন্যবাদ দিয়েছেন যে সোশ্যাল সেফটি নেট তৈরি করা, সোশ্যাল সেফটি নেটের বাস্তবায়ন শুরু করা এবং এর অগ্রগতিতেও উনি ধন্যবাদ দিয়েছেন। আমি এই পক্ষে বলতে চাই, আপনারা যারা আজকে সিটিজেন প্ল্যাটফর্মে এসছেন এর ভিতরে অনেকেই নন গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এসছেন। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার এ পর্যন্ত 62,000-এরও বেশি এই স্বেচ্ছাসেবী সংগঠনকে রেজিস্ট্রেশন দিয়েছে। তারা এই দেশের একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। আমরা অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে যাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ তত ভালো নাই, তাদেরকে আমরা এনহ্যান্সমেন্ট ফান্ড দিয়ে থাকি তাদের কাজকে উৎসাহিত করার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ, এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব অরমা দত্ত MP মহোদয় উপস্থিত আছেন। আমার খুবই ভালো লাগছে যে তিনি এই সেশনটা আজকে কোঅর্ডিনেট করছেন। উনি আরো, এবং আমাদের কিন্তু আলটিমেটলি SDG ইমপ্লিমেন্টেশনের সাথে সাথে আমাদের কিন্তু ইনকাম বেসড জিডিপিতে যেতে হবে, সেখানে কিন্তু অ্যাক্টিভিটি এবং প্রোডাকশন এগুলির ক্যালকুলেশনটা চলে আসবে। সো আমার মনে হয় এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড একটা পয়েন্ট ডক্টর নুরুল আলমের কাছে, তিনি বলেছিলেন যে 62,000 আপনার রেজিস্টার্ড আপনার কি বলে স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন আছে। আমি একটু জানতে চাই হোয়াট ইজ দি আপডেটেড ফিগার, বিকজ আই বিলিভ যে গভর্নমেন্ট অর্গানাইজেশনে এগুলো ঠিক মতন আপডেটেড হয় কিনা আমি সেটা একটু বুঝতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ আপা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম সোহেল হাজং, আমি আসছি কাপিং ফাউন্ডেশন এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম থেকে। আমি যে কথাটি বলার জন্য বারবার হাত উঠেছিলাম সেটি হচ্ছে যে SDG 10 নম্বরে বলা হয়েছে যে অসমতা দূরকরণ। অসমতা দূর করার ক্ষেত্রে আপনি কিসের ভিত্তিতে করবেন? অবশ্যই ডাটা লাগবে, ডাটার উপর। কিন্তু সেই ডাটা আমাদের মার্জিনালাইজ কমিউনিটির জন্য আছে কিনা?
আমাদের আদিবাসীদের জন্য আছে কিনা, বা এই 4 বছরে হয়েছে কিনা। সরকার বলছে আদিবাসীদের সংখ্যা দেশে 15 লক্ষ, আমরা বলছি 30 লক্ষ। সরকার বলছে 27টা জাতির কথা, আমরা বলছি 54টি জাতির কথা। এবং দারিদ্র্যের হার সরকার বলছে 23% কমে এসেছে, কিন্তু আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি পাহাড়ে দারিদ্র্যের হার 65%, সমতলে 80%। তার মানে ডিসএগ্রিগেটেড ডাটা সংগ্রহ করা প্রয়োজন এই যে অসমতা দূর করার জন্য, এটি একটি পয়েন্ট। আর শেষ করছি এই বলে যে চাকরি ক্ষেত্রে সকল ধরনের কোটা বাদ দিয়ে এটা অসমতা দূরীকরণের কোনো লক্ষণ নয়, বরং যারা পিছিয়ে আছে আদিবাসী, দলিত, প্রতিবন্ধী, তাদেরকে কিভাবে এনে আনা যায়, কিভাবে কোটা সংরক্ষণ করা যায়, তার মাধ্যমে অসমতা দূর করা উচিত। ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই। আমি ঝিনাইদহ থেকে এসেছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কাজ করি একটা সংস্থা সোসাইটি ফর ভলেন্টারি অ্যাক্টিভিটিজ শোভা, এবং আমি আত্মহত্যা নিয়ে একটু কাজ করি। এই জন্য একটু বিশেষ একটা ইস্যু নিয়ে কাজ করি বলেই আমি কথা বলতে চাই। তো বাংলাদেশে টোটালি পার ইয়ার 10,000 মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে, এবং এই আত্মহত্যা যারা করে যাচ্ছে সরকারের কোনো তথ্য নাই যে কতজন মারা যাচ্ছে বা কিভাবে মারা যাচ্ছে। এবং রোড অ্যাক্সিডেন্ট থেকে এই আত্মহত্যার হারটা কিন্তু আরও বেশি, এবং সর্বোচ্চ আত্মহত্যার হার আমার ঝিনাইদহতে, এবং প্রতি বছর প্রায় 400 মানুষ এখানে আত্মহত্যা করে মারা যায় এবং 4000 মানুষ চেষ্টা করে। তাহলে এই 400 মানুষের মধ্যে আবার 70% হলো নারী, এবং তাদের বয়স 30-এর থেকে কম, এবং এদের অধিকাংশই বাল্যবিয়ের শিকার হয়ে আত্মহত্যা করে। এ ধরনের ডিটেলস একটা স্ট্যাটিস্টিক্স আছে, একটা বড় স্ট্যাটিস্টিক্স, আমি এটা নিয়ে কাজ করছি। তো বাংলাদেশে যেহেতু আত্মহত্যা নিয়ে সরকারের কোনো তথ্য নাই এবং কোনো আইএনজিও, ন্যাশনাল এনজিও কেউই কোনো কাজ করছে না, তো এই ব্যাপারে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে একটি ডিসি এবং বিভাগীয় কমিশনারদের সম্মেলনে উনি ঝিনাইদহতে একটা আত্মহত্যার গবেষণা কেন্দ্র করার জন্য বলেছিলেন, কিন্তু ওটা ওই অবস্থাতেই পড়ে আছে, আজ পর্যন্ত তার কোনো ডেভেলপমেন্ট নাই। তো আমি এই যে আত্মহত্যা বাংলাদেশে প্রতি বছর 10,000 মানুষ মারা যাচ্ছে, এটা একটা বিগ অ্যামাউন্ট, এবং এদের পরিবার, কতগুলো পরিবার, 10,000 পরিবার, তাদের সন্তানাদি কোথায় যাচ্ছে, কি অবস্থায়, এবং ন্যাশনাল যে তাদের জন্য যে একটা খরচ হচ্ছে, এবং এই যে নারীরা যে বিলো 30 এজ, তাদের যে যখন হসপিটালে ওয়াশ করা হয়, এটা যদি আপনারা দেখেন সাংঘাতিক একটা অবস্থা। ঠিক আছে, বুঝেছি, থ্যাংক ইউ। আমার নাম এনাম, ক্যাম্পেতে কাজ করি। দুটো বিষয় সংক্ষেপে বলতে চাই। প্রথমটা হচ্ছে ন্যাশনাল সোশ্যাল সেফটি নেট স্ট্র্যাটেজি। জি জি, সোশ্যাল সেফটি নেট স্ট্র্যাটেজিতে যে কথাটা বলছেন যে আমাদের আওতা বেড়েছে, অনেক লোককে আমরা কভার করছি, কিন্তু যাদেরকে আমরা দিচ্ছি এটা তাদের জন্য পর্যাপ্ত কি, এটা একটু প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা ডিস্ট্রিবিউশনে যে সিস্টেম লস আছে, এই সিস্টেম লসটাকে ঠেকানোর জন্য সরকার কি পদক্ষেপ নেবে, এটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট। জাস্ট একটা বিষয় বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের উন্নয়নের জন্য ইনকাম ডিস্ট্রিবিউশন বাড়াতে হবে এবং নারীদেরকে নন ট্রেডিশনাল প্রফেশনে অ্যাট্রাক্ট করতে হবে। সেই জন্য আমাদের যে নারী সংগঠন আছে, উইমেন লেড অর্গানাইজেশন আছে এবং উইমেন রাইটস অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনগুলির যদি দিকে আপনি তাকান, তারা প্রচণ্ড রকমের রিসোর্স কনস্ট্রেন্টে ভুগছে, এবং আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যেসব সমিতি আছে সেগুলোরও অবস্থা খুব ভালো না। কীভাবে সেখানে রিসোর্স ট্রান্সফার করা যায় এবং ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে ইনভলভ করা যায় সেটা দেখতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে এতক্ষণ ধরে হাত তুলে রাখতাম না যদি না সিরিয়াস কোনো একটা ব্যাপার হতো। তো ব্যাপারটা আসলে কেমন, যে আমার ভার্সিটিটা হলো ধানমন্ডি এলাকায়, তো পাশে হলো রবীন্দ্র সরোবর। তো প্রায় সময় রবীন্দ্র সরোবরে যাওয়া হয়, এবং যাওয়ার কারণে ওখানের একটা কমিউনিটির সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে আর কি। তাদের জীবনের গল্পটা আমি জানতে পেরেছি। সেটা হলো আপনার ট্রান্সজেন্ডারদের একটা কমিউনিটি। আমরা এখানে ইনইকুয়ালিটি নিয়ে অনেক কথা বলছি, আমি মানে রীতিমতন অবাক হয়েছে যে এখানে এত মানুষ, এত সমস্যা নিয়ে আমরা কথা বললাম, কিন্তু ট্রান্সজেন্ডারদের ব্যাপারটা একবারও মুখে আমাদের মুখে আসেনি। এবং এটা তাদের ব্যাপারটা আসলে এতটাই ভয়াবহ যে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি তাদেরকে হয়তো কিছু বেতন কম দেওয়া হচ্ছে, সেই কারণে তাদেরকে আমরা বলছি যে তারা ইনইকুয়ালিটি শিকার। অনেকে মানে ফ্যাসিলিটি কম দেওয়া হচ্ছে, সেই জন্য তারা ইনইকুয়ালিটি শিকার, কিন্তু এই ট্রান্সজেন্ডারদেরকে একনোলজি করা হচ্ছে না আমাদের সোসাইটিতে। এবং তাদের লাইফস্টাইলের যে অবস্থা, মানে তারা যে কী অবস্থায় আছে সেটা যদি শুনেন তাহলে মানে যে কারো চোখে পানি চলে আসবে। আমার সাথে যদি এখন যদি আপনারা কেউ যান, আমি আপনাদেরকে গিয়ে মিনিমাম 10 থেকে 15 জনকে বের করে দিতে পারবো ওই এলাকায়, যাদের গল্প শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন যে আমরা যে দিকটা দেখি, আমরা দেখি যে বাচ্চা হলে গিয়ে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছে বা কিছু একটা করতেছে, চাঁদা নিচ্ছে, কিন্তু এর বাইরে ওদের যে একটা ভাষ্য আছে সেই ভাষ্যটা সম্পর্কে আসলে আমরা কেউ জানছি না। তো এই
গোল 10-এ আসলে এই ব্যাপারটাকে একনলেজ করার বা এই ব্যাপারটাকে আনার কোনো বই আছে নাকি? আমি সরি যে আমি অনেকক্ষণ ধরে হাত তুলেছিলাম, পরপর 2বার দাঁড়িয়েও গিয়েছি। তার কারণ একটাই, আমি তাদের সাথে কথা বলে আমি তাদেরকে প্রমিস করে এসেছিলাম যে আমি যদি কখনো কোনো প্ল্যাটফর্ম পাই তাহলে তাদের কথাটা সেই প্ল্যাটফর্মে নিয়ে তুলবো, সেজন্যই আসলে কাজটা করা। আপনি লাস্ট আর বলা যাবে না। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম কামরুন নাহার অনু, আমি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এসেছি। আমার বিষয় হলো, যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে। আমি সিনিয়র সিটিজেনকে নিয়ে কাজ করি প্রত্যন্ত অঞ্চলে, যেখানে তাদের কথা এখানে সরাসরি আসেনি। আমি যেটা জানি যে 2013 সালে সিনিয়র সিটিজেনদের নিয়ে একটা নীতিমালা তৈরি করা হয়েছে, তার মধ্যে অনেকগুলো কমিটমেন্ট আছে। এখানে কিছু প্রবীণদের জন্য যেটা একদম গ্রাসরুট লেভেলে কিছু কমিটি করা, ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি করা, এবং তাদের হেলথ সার্ভিসগুলোকে প্রশ্নে যায় এরকমের ডিসক্রিপটিভ বললে তো হবে না, টাইম পাবে না। আচ্ছা, আমি যেটা বলবো যে তাদের যে পিছিয়ে পড়ার দিকগুলো যেটা আছে, যে রুট লেভেলের এখনও সিনিয়র সিটিজেনরা অনেক পিছিয়ে আছে। তারা যখন কর্মক্ষম বয়স ছিল তারা অনেক কাজ করতে পারছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকেই কাজ করার মতো সামর্থ্য আছে কিন্তু তারা ওইরকম কোনো কাজে এঙ্গেজ থাকতে পারতেছে না। এটা একটা। আরেকটা হলো হেলথ, তাদের যে নন কমিউনিকেবল ডিজিজের যে সংখ্যাগুলো এগুলো অনেক বেড়েই চলেছে। তাদের হেলথ সার্ভিসটা কোথায় কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়গুলোকে হাইলাইট করা চলতেছে। ধন্যবাদ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি অনির্বাণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু উন্নয়ন সংস্থা নারায়ণগঞ্জ থেকে এসেছি, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আমি নারী পুরুষের সমতার ব্যাপারটি বলতে চাচ্ছি যে আমি একজন সেরিব্রাল পালসির শিশুর বাবা হিসেবে বলতে চাচ্ছি যে আমি যেটা বাস্তবভাবে আমি যে পরিস্থিতির শিকার, যে আমরা বিভিন্ন সময় আমাদের গভর্নমেন্টকে দেখি বা সরকারি বেসরকারিভাবে যাই হোক, যে মা ও শিশু হাসপাতাল কিন্তু করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। কিন্তু আমাদের অনেক, যেহেতু আমি তৃণমূল পর্যায়ে কাজ করেছি এবং আমি নিজেও সেটার ভুক্তভোগী, যে আমরা যখন যে পরিবারে শিশুটির মা নেই, যে পরিবারে শিশুটির মা শিশুটিকে ফেলে চলে গেছে, সেই বাবার জন্য কিন্তু শিশুর সাথে বাবার কোনো সম্পর্ক নাই বা তাদের জন্য কোনো আলাদা চিকিৎসার ব্যবস্থা নাই। এটার বাস্তবতা হচ্ছে এই যে গত বছর আমি যখন শিশু হাসপাতালে আসি তখন আমার শিশুটি গত বছর মারা গেছে। যে শুধু চিকিৎসার অভাবে, আমি এই কথাটি বলতে চাচ্ছি যে তাদের জন্য কিন্তু ভর্তি করতে পারিনি। আমাকে হাসপাতাল থেকে বলেছে যে মহিলা লাগবে তাকে ভর্তি করতে। এখন ওই শিশুটির জন্য একজন ভাড়া করা মহিলা, একজন ভাড়া করা নার্স কিন্তু তার চিকিৎসাটা দিতে পারবে না, কারণ আমি তার মা ছিলাম, আমি বাবা ছিলাম। এজন্য আমি বলবো যে যদি আমরা নারী পুরুষের সমতার কথা বলি, সেই ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কেন মা ও শিশুদের জন্য যদি হাসপাতাল থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, বাবা ও শিশু কেন নয়, সে সম্পর্কে এসডিজির কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আমার একজন বাবা হিসেবে জানার খুব আগ্রহ। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আমি কিন্তু কথা বলতে চাইনি, আমি সময় নিতে চাই না, কিন্তু এটা খুব প্রেসিং ইস্যু বলে আমি জাস্ট বলে রাখতে চাই। আমরা ইনকাম ইনইকুয়ালিটির কথা বলছি 0.48, এটা কিন্তু 2016 ডেটা, আমি রেকর্ড করার জন্যই বলছি। এটা একটা যে 2019, এটা কিন্তু 0.5 ক্রস করে গেছে, হুইচ ইজ রিয়েলি অ্যালার্মিং। এখানে ইকোনমিস্টরা বলে থাকেন যদি 0.5 গিনি কোএফিশিয়েন্ট ক্রস করে যায়, সোশ্যাল আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি জাস্ট এই জিনিসটা রেকর্ড করার জন্য বলছি। আর একটা কথা হচ্ছে, আমরা বলছি 300 বিলিয়নের আমাদের জিডিপি, তাহলে আমাদের বর্তমানে আমরা হেলথে খরচ করছি 4.5 বিলিয়ন। কেন আমরা এটা 12 বিলিয়ন করছি না? কেন এডুকেশনে আমরা 5 বিলিয়ন থেকে 15 বিলিয়ন করছি না? তাহলে অনেক ক্ষেত্রে ডিসপ্যারিটি কমে আসবে। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ পাওয়ার জন্য। একটা হচ্ছে যে খুশি আপা বললেন যে আমাদের ইনইকুয়ালিটির অবস্থা, কিন্তু প্রতিবন্ধী মানুষের সাথে যদি একজন অপ্রতিবন্ধী মানুষের ইনইকুয়ালিটি, এটা কি আসলে সরকারি বা বেসরকারি গবেষণায় কখনো দেখা হয়? আয় বৈষম্য 1। 2 নাম্বার হচ্ছে আমাদের এখন পর্যন্ত রুলস অফ বিজনেস এর মাধ্যমে প্রতিবন্ধী মানুষের বিষয়টি শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা মনে করি আমরা ইনইকুয়ালিটির শিকার হচ্ছি শুধু সেই কারণে। তৃতীয়ত, আমাদের শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধী মানুষরা, স্পেশালি যারা শ্রবণ প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধিতার ভিত্তিতে যে ইনইকুয়ালিটিটা হচ্ছে
সেইটার পরিমাপ কি আসলে আমাদের বর্তমান যেই অ্যান্টি ডিসক্রিমিনেশন ল হচ্ছে সেখানে কি প্রপারলি দেখা হচ্ছে? চতুর্থত হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে একজন বলছিলেন যে তার প্রবেশগম্যতার কথা, কিন্তু প্রবেশগম্যতার কোনটা আসলে বৈষম্য হিসেবে গ্রহণ করা হবে, কোনটা নয়, সেটা আসলে নির্দিষ্ট করা হচ্ছে না। আরো অনেক বলার ছিল, সরি। এইটাই একদম শেষে। মাইকটা এদিকে নিয়ে চলে আসেন প্লিজ, এদিকে নিয়ে চলে আসেন। না না, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। হ্যাঁ আচ্ছা, আমি তামান্না সিং বারাইক। আমি তামান্না সিং বারাইক, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। বাংলাদেশে প্রায় 65 লক্ষ দলিত জনগোষ্ঠী আছে। তো এখন ঢাকা শহরে যে কলোনিগুলো আছে, গোপীবাগ কলোনি এবং গণকটুলি সিটি কলোনি, এটা যেহেতু ভেঙে নতুন ভবন নির্মাণ হচ্ছে, তো যাদের সরকারি চাকরি আছে ওরা হচ্ছে যে রুম পাবে, কিন্তু যাদের সরকারি চাকরি নাই ওরা কোথায় যাবে? এটা হচ্ছে আমার কোয়েশ্চন। আর সমাজসেবা, আমাদের সমাজসেবা সোশ্যাল সেফটি নেটের আন্ডারে আমাদের বাজেট বরাদ্দ করা হয়েছে যে 50 কোটি টাকা। তো আমরা একটু চাচ্ছি যে আমাদের বাজেট যাতে আরও একটু বৃদ্ধি, 500 কোটি টাকা যাতে হয়, সেটা আমরা চাচ্ছি। আর দিদির কাছে আরেকটা আমাদের প্রস্তাব, আমাদের যে বৈষম্য বিল পয়েন্টটা আছে সেটা যাতে সংসদে উত্থাপন করা হয় এবং দ্রুত এটা প্রণয়ন করা হয়। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আমি নাসরিন, স্যাব বাংলাদেশ থেকে আসছি। এখানে আমি হঠাৎ একবার সংবাদ পাইলাম আমার চাচাতো বোনকে স্কুলে পাঠাবে না। কেন পাঠাবে না? আমি দৌড়ে গেলাম। যাওয়ার পর বলতেছে নুসরাতের মতন অনেক মানুষ ধর্ষণ হচ্ছে, এখানে সিকিউরিটি কি? আমি স্কুলে বন্ধ করি। এটার কোনো আর মানে এটা বন্ধ করার কোনো উন্নয়নের পদক্ষেপ নিচ্ছেন কি না? সিকিউরিটি কত দিনের, কত মাসের বা কত বছরের? প্লিজ, এটা আমার প্রশ্ন। না 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 না, মাইক না না না, মাইক দিচ্ছে, মাইক দিচ্ছে, মাইক দিচ্ছে। ইস্যু ছিল ক্লাইমেট চেঞ্জ, ইনইকুইটি, ওটা বলছি না, একটা ইস্যুতে বলতে হবে, সেটা দিদির কাছে প্রস্তাব। আর আমাদেরকে অনেকদিন পরে আমরা পেলাম এবং ভিন্নভাবে যে আপনি এই সংসদে গিয়েছেন। আমাদের একটা কনসার্ন আছে অনেক দিন যাবৎ, দেখছি যে এই যে সিভিল সোসাইটি এনজিওদের কাজের স্পেসগুলো বাংলাদেশে কমে যাচ্ছে দিন দিন। তো সেটাকে কি করে আমরা আর একটু সংগঠিত করতে পারি এবং আপনার মাধ্যমে সরকারের সঙ্গে একটা ইফেক্টিভ ডায়ালগ চাই, এইটা আপনার কাছে আমাদের নিবেদন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে অনুরোধ করতে পারেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। মানে একদম খুব টু দি পয়েন্ট আপনার ইস্যুগুলো চলে এসছে। আমরা চেষ্টা করব, তো সেই কারণে এখন প্রফেসর মোস্তাফিজুর রহমানকে অনুরোধ করছি যে এইটাকে, এই আজকে আলোচনা হলো সেটা সাম আপ করার জন্য। ধন্যবাদ রমাদি, এবং আপনাকে অভিনন্দন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। আজকে খুবই প্রাণবন্ত আলাপ হয়েছে, আপনারা দেখেছেন। আমি কাউন্ট করছিলাম 30 জনের বেশি হয়েছে। হ্যাঁ, 36 খুব সম্ভব হয়েছে। আমি সবগুলো পয়েন্ট আপনাদের নিয়েছি। বিকেলে আমার এটা প্রেজেন্ট করার কথা, তবে আপনারা বুঝতেই পারছেন যে সবটা হয়তো করতে পারবো না, বাট এটাকে একটা কাঠামোর মধ্যে আমরা ফেলতে পারি। আপনারা যা যা বলেছেন তার মধ্যে একটা বিভিন্ন প্রতিষ্ঠানের শক্তিমত্তার উপরে নির্ভর করবে এগুলো অ্যাড্রেস করা। কোনো জায়গায় আইনি ব্যাপার আছে, লিগাল ইস্যুসগুলো আছে, কোনো জায়গায় ইনসেন্টিভাইজ করা, ফিসকাল বিভিন্ন বিষয়গুলো এসেছে। তো সেগুলোকে একটা কাঠামোর মধ্যে ফেলা সম্ভব। আমি যেটা বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমার মনে হয় যে SDG 10 এটা আমরা অ্যাড্রেস করতে হলে খালি SDG 10 দেখলে হবে না। মানে অনেক সময় আমরা বলি যে দারিদ্র নিরসনের জন্য একটা মন্ত্রণালয় করব আর অন্য মন্ত্রণালয়ে দারিদ্র পয়দা হইতে থাকবে, তাহলে তো আর সেখানে নিরসন কখনোই করা যাবে না। সো ইটস এ ক্রস কাটিং ইস্যু, সেটা একটা বেরিয়ে এসেছে। এবং আপনারা যে এমপ্লয়মেন্টের কথা বললেন, অভিগম্যতার কথা বললেন, স্বাস্থ্যসেবার কথা বললেন, হ্যাঁ, ওই যে সিকিউরিটির কথা লাস্টে একজন বললেন, এগুলো সব কিছুই কিন্তু আমাদের ইনইকুয়ালিটি রিডাকশন অ্যান্ড ইনইকুয়ালিটি এনহান্সমেন্ট এইটার সাথে কিন্তু জড়িত। সুতরাং সেদিক থেকে এটা একটা ক্রস কাটিং, আমি বলবো যে SDGর যে বাকিগুলো যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু এটা খুবই কাছাকাছিভাবে সম্পৃক্ত। এবং SDGর যে 3টা যে পিলার আছে না, অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন, আপনি যদি 3টাকেই দেখেন, আপনি কখনোই সামাজিক অন্তর্ভুক্তির দ্বিতীয় পিলার করতে পারবেন না যদি আপনার ক্লাইমেট
এক্সক্লুশন হয়, তাই না? অর্থনৈতিক অগ্রগতি যদি আমি বন্টন যদি ঠিকমতো করতে না পারি তাহলেও সোশ্যাল ইনক্লুসিভনেস হবে না। সো এইটা হলো একটা সেন্ট্রাল একটা ইস্যু, এবং বিশেষত বাংলাদেশে এটা কেন এখন দেখা যাচ্ছে তার কারণটা হলো যে যেটা নাকি তথ্য উপাত্ত এবং প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে, তিনজন ডিসকাশনটা খুব সুন্দর বলেছেন, আপনাদের বক্তব্যে বেরিয়ে এসেছে, সেটা হলো যে এই অ্যালার্মিংলি যে বাড়ছে আর কি, এই যে আমাদের গড় বাড়ছে, এখানে আমাদের $500 থেকে $2009 হয়েছে কিছুদিন আগে, আমাদের বিভিন্ন অর্থনৈতিক অগ্রগতিও হয়েছে, কিন্তু আমরা যদি গড়ের পেছনে যদি যাই তাহলে কিন্তু অনেক ধরনের এখানে বৈষম্য কিন্তু আমাদের পরিস্ফুটিত হচ্ছে। এবং আপনারা 5%, খুশি আপাও বললেন যে 5% সবচেয়ে ধনী সবচেয়ে গরিব, এসডিজির এই যে 10-এর একটা কিন্তু ইন্ডিকেটর আছে, সেটা হলো যে সবচেয়ে যে যারা নাকি নিচের 40% আছেন তাদের অংশ কত, সেটাতে যদি আমরা যদি ধরি, ডক্টর ফাহমিদা সকালে যে প্রেজেন্টেশন দিয়েছেন আপনি খেয়াল করবেন কিনা, 17% থেকে সেটা 13% কমে গেছে 2010 থেকে 2016। তাহলে এই ইন্ডিকেটরে আমরা কি বলবো? সুতরাং অনেক আমাদের কিন্তু চিন্তার বিষয় আছে যে বন্টনের বিষয়গুলো। ভারতীয় সংবিধানে একটা কথা আছে, আমাদের সংবিধানের কথা বলেছেন যে সংবিধানে আমাদের আছে যে কোনো বৈষম্য রাখা যাবে না। ভারতের সংবিধানে একটা কথা আছে, সেখানে বলা হয়েছে যে সমাজে যারা অসম অবস্থানে আছে তাদেরকে সমানভাবে আপনি যদি ট্রিট করেন তারা কখনোই সমান হবে না, তাদেরকে আপনাকে অসমভাবেই ট্রিট করতে হবে, এবং সেই জায়গাটাতেই পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা আসে। হ্যাঁ, যারা পেছনে আছেন, যারা অভিগম্যতার সমস্যায় আছেন তাদের জন্য স্পেশাল বিভিন্ন ধরনের আমাদের, এবং এটা কেবলমাত্র যে ইনিশিয়েটিভ নিলে হবে তা না, আমার মনে হয় যে সামাজিক একটা দৃষ্টিভঙ্গিরও ব্যাপার আছে এখানে। সুতরাং এবং সেই জায়গায় কিন্তু এনজিওর আমার মনে হয় যে আজকে যেটা বেরিয়ে এসেছে এটা সরকারের একলার কিন্তু ব্যাপার না। এসডিজি 10 বলেন আর এসডিজি 1 to 17 বলেন, এটা কিন্তু সরকার, নন স্টেট অ্যাক্টার্স, প্রাইভেট সেক্টর, এবং একটা জিনিস আজকে আলোচনা হয় নাই, একটু একজন এনেছিলেন এই যে রেমিটেন্সের কথা। এখানে কিন্তু গোল 10-এ সেখানে কিন্তু মিনস অফ ইমপ্লিমেন্টেশনের মধ্যে 3টা জিনিস আছে, কিন্তু এটা কিন্তু আজকে আলোচনা আসে নাই ওইভাবে। একটা হলো যেটা, সেটা হলো যে বিভিন্ন যেসব গ্লোবাল ইনস্টিটিউশন আছে সেখানে ডেমোক্রেটাইজেশন হচ্ছে কিনা। অনেক কিছুই তো বাংলাদেশে, আমি যদি ইনইকুয়ালিটি বাড়বে, শ্রমিককে ভালো আমি মজুরি দিতে পারবো না যদি না আমার বাজার অভিগম্যতা যদি ভালো না হয়, যদি না যেসব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বিভিন্ন রুলস রেগুলেশনস হচ্ছে সেগুলো আমাদের মতো দেশের জন্য ভালো না হয়, ইতিবাচক না হয়। তো সেটা কিন্তু আছে গোল 10-এ, আমরা এটা আলোচনা করি না। আমার মনে হয় যে সেগুলোও আমাদের এনজিওরা যারা, আমরা থিঙ্ক ট্যাঙ্কটা যখন নাকি বাইরে যাই, WTO-তে যাই, UN-এ যাই, আমরা এগুলো চেষ্টা করি যে ট্রেড যেমন ফ্রি, ওরা বলে ট্রেড ফ্রি হতে হবে, আমরা বলি ট্রেড ফ্রি হতে পারে না যতক্ষণ পর্যন্ত ট্রেড ফেয়ার হবে না। ফেয়ার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার শ্রমিকটা যে উৎপাদন করছে, আমার উদ্যোক্তা যে প্রোডাকশনটা করছেন সেটা যদি ভালো দামটা বাইরে না পায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন না, $18 পোলো শার্ট আমাদের এখানে ডোমেস্টিক ভ্যালু এডিশন হলো $3, শ্রমিক পায় হলো 54 সেন্ট, $0.50 কম, যেটা $18 বিক্রি হয়। তাহলে এরকম একটা গ্লোবাল কনটেক্সটেও আমি কিন্তু ইনইকুয়ালিটি আমার দেশের ভেতরে এটা কিন্তু অ্যাড্রেস করতে পারবো না। সুতরাং এইটা মাইক্রো লেভেল আছে, এটা সেক্টরাল লেভেল আছে, এটার ম্যাক্রো লেভেল আছে, এটার একটা গ্লোবাল কনটেক্সটও আছে। আমার মনে হয় যে এইটাও একটা বুঝার ব্যাপার আছে। আপনাদের বিভিন্ন যেগুলো আপনারা বললেন সেটার মধ্য দিয়েও কিন্তু এগুলো এসেছে যে আমাদের বিভিন্ন সরকারের পলিসি কি হতে পারে সেটা এসেছে। কিন্তু রেমিটেন্সের যদি আমার যে রেমিটার যে ভাইটা পাঠাচ্ছেন তার কস্ট অফ আজকাল সিকিউরিটির কারণে, ওই যে উনি $200 কেন বললেন, সিকিউরিটির কারণে আজকাল দেখা যাচ্ছে যে $10 পাঠালেও ওইটার পেছনে একটা বড় চার্জ, তারা ওই যে সিকিউরিটি চার্জ, ওই যে তারা সেফটি কে পাঠালো, কোথায় গেল, এটা টেরোরিজমের জন্য ব্যবহৃত হচ্ছে কিনা এটার জন্য করে, এবং সেটা কিন্তু ঘাড়ে চাপিয়ে দেয়। সুতরাং আমার ওই যে যারা রেমিটার তাদের, সুতরাং এই যে এইখানে কিন্তু লেখা আছে যে 3%-এর মধ্যে এই রেমিটেন্সের ফি কমিয়ে নিয়ে আসতে হবে, একটা টার্গেট আছে গোল 10-এ। সুতরাং আমার যেটা নাকি আপনাদের কাছ থেকে যেটা শিখলাম, জানলাম, এবং আমি প্রথমে একটু বলে নেওয়া উচিত ছিল যে আজকে আমাদের ইশারা ছিল না, আমরা এর আগেরটা যেটা আমরা ইউথ কনফারেন্স করেছিলাম সেখানে ছিল, কিন্তু প্যারালাল সেশনে ওইটা হয়তো আমরা করতে পারিনি, আমরা দুঃখিত। আগামীতে এটা আমরা খেয়াল রাখবো, কিন্তু আমাদের আগেরটাতে ছিল ইশারা আগে। তো যেটা আমি বলছি যে আপনাদের কথায় যেটা বেরিয়ে এসেছে সেটা হলো যে এগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। আপনারা অনেকেই কিন্তু এগুলোতেই কাজ করছেন, সুতরাং সরকারের পক্ষে কিন্তু এটা সম্ভব না। এই যে LNOB যেটাকে সরকার বলেছে লিভ নো ওয়ান বিহাইন্ড, সরকার এটাকে অনুবাদ করেছেন যে কেউ পিছিয়ে থাকবে না। আমরা প্ল্যাটফর্ম থেকে অনুবাদ করেছি কাউকে পিছিয়ে রাখা যাবে না,
কথা কিন্তু একই, দুইটা একটা আরেকটার কিন্তু এবং এসপিরেশনটাও এক, এবং সেইটা যদি আমরা না করতে চাই আমার মনে হয় যে সেই জায়গাটাতেই আমাদের বড় ভূমিকা এনজিওদের আছে, কারণ তারাই সেই দলিত বলেন বা ফিজিক্যাল প্রতিবন্ধী বলেন যেসব সমস্যাগুলি আপনারা আজকে তুলে নিয়ে আসলেন, এটা কিন্তু আসলে গ্রাসরুটে যারা খুব গভীরভাবে কাজ করেন তারাই এটা জানেন, তারাই সেটা আজকে আপনারা বলেছেন। সুতরাং সেইটাও আমাদের যে প্রেজেন্টেশন পরে আমরা করব, আজকে বিকালে কতটুকু সময় থাকবে জানি না, বাট আমি প্রত্যেকটা পয়েন্ট লিখে নিয়েছি। ডক্টর রিজওয়ান খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, তিনিও সবগুলি আমাকে লিখে দিয়েছেন। এগুলো আমরা যখন নাকি ফাইনালাইজ করব প্রত্যেকটাই থাকবে, তবে আমি হয়তো কিছুটা এগুলোকে গুছিয়ে হয়তো করার চেষ্টা করব ক্যাটাগরি। আমি এইগুলো বলতে গেলেও বোধহয় আমার সেখানে আধা ঘন্টা লাগবে, আমাকে দিবে 5 মিনিট। কিন্তু আপনারা যেগুলো বলেছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, যে কাউকে যদি আমরা পিছিয়ে রাখতে যদি না চাই, আমরা যদি গড়ের নিচে যেতে চাই, আমি সবসময় বলি 8 আর 12-র গড় 10 আর 18 আর 2-এর গড় 10, দুইটা তো 2 দেশ, তাই না? এক বাংলাদেশ আমরা পেয়েছিলাম 2 অর্থনীতি, হ্যাঁ, এইটাকে ফাইট করে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান। এখন আমাদের বাংলাদেশের ভেতরে আরেকটা 2 অর্থনীতি আমরা দেখছি। ওই যে কিছুক্ষণ আগে একজন বললেন কুড়িগ্রাম ইত্যাদির কথা, বিবিএসের হিসাব বাংলাদেশে গড়ে যদি আমি 21% ধরেও নেই যে দারিদ্র্য সীমার নিচে আছে, তাহলে কুড়িগ্রামে এটা 60%-এর বেশি। সুতরাং এইটা তো আমরা গড়ের ফিগার বলি, কিন্তু এইটা যে বিভিন্ন যে জিওগ্রাফিক্যাল ডাইমেনশন আছে, আপনারা চরের কথা বললেন, আপনার প্রতিবন্ধীদের কথা, বয়স্কদের কথা বললেন, কোস্টাল এরিয়ার কথা বললেন, এগুলো তো ক্লাইমেট, যারা একজন আমাদের এখানে স্লামের কথা বলছেন, আরবানাইজেশনের জায়গায় স্লামাইজেশন হচ্ছে। আমরা কি জানি এই স্লামে যে পানি নেন উনি, যে বিদ্যুৎ নেন, এটা আমার আপনার খরচের চেয়ে বেশি পড়ে? আমরা কি এটা জানি না, কারণ ওখানে ইলিগালি নিতে হয়, তাদেরকে বেশি পয়সা দিয়ে ওইটা ওখান থেকে নিতে হয়। সুতরাং সেই জায়গাগুলোতে বৈষম্য বিভিন্নভাবে আছে। এটাকে অ্যাড্রেস করতে হলে আসলেই একটা সমন্বিত আমাদের একটা প্রচেষ্টা দরকার, যেখানে আপনারা খুবই ভালো একটা ভূমিকা করছেন, সরকার আছে, সরকারের যে সোশ্যাল সেফটি নেট যে স্ট্র্যাটেজিটা আছে, এটাকে ধরা হয় হলো আমাদের সাউথ এশিয়া শুধু না, এশিয়াতে এবং বিশ্বে অন্যতম ভালো। কিন্তু সেখানে লেখা আছে 3% সোশ্যাল সেফটি নেটে দেয়া হবে, আমাদের এখানে আছে হলো 2.2, পেনশন যদি বাদ দেন 1.7, পেনশন সেফটি নেট না, আমি পয়সা দিয়েছি আমি পেনশন পরে পাবো, ওইটাকে সেফটি নেটের বাজেটের মধ্যে ঢুকিয়ে বলা হয় 2.2%, আসলে 1.7%। ওইটাকে নেওয়ার কথা 3%, আপনাদের ওখানেই লেখা আছে 3%, এবং ভেরি গুড একটা যে ইউনিভার্সাল পেনশন স্কিম, অনেক ভালো ভালো ওখানে আছে। সো এগুলো সরকারের নীতিমালা অনেকগুলি আছে, কিন্তু এগুলোকে আইডেন্টিফাই করে কিভাবে এটা ভালো করা যায় এবং সেই অর্থায়নটাও কোথা থেকে আসবে। এখানে বলা হয়েছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 10%, ইভেন নেপালে এটা 20%-এর উপরে, সাউথ এশিয়াতে গড়ে 16%। তো আমাদের তো যারা নাকি, এটা বাজেট সামনে আসছে, বাজেটের একটা বড় ফিলোসফি হলো সম্পদের পুনর্বন্টন। আমরা খালি ট্যাক্স আলোচনা করি আর হলো যে ব্যয় কী হচ্ছে সেটা আলোচনা করি, পুনর্বন্টনটা তো হবে হলো ডাইরেক্ট ট্যাক্স বাড়িয়ে। আমাদের দেশে তো ডাইরেক্ট ট্যাক্সের সংখ্যা খুবই কম, অপ্রত্যক্ষ করার হার বেশি, গরিব বেশি ট্যাক্স দেয়। সো এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের পলিসি, ফিসকাল পলিসি, ইনস্টিটিউশনস, ইনসেন্টিভস, এগুলোকে মিলেই কিন্তু আমাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে। অ্যান্ড গ্লোবাল ইনস্টিটিউশনস, ডেমোক্রেটাইজেশন অফ দ্য গ্লোবাল ইনস্টিটিউশনস, এই সবটা মিলেই কিন্তু আমাদের করতে হবে। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ, আপনারা আমাদেরকে হেল্প করেছেন অনেক কিছু জানতে। আমি এটা নিয়ে কাজ করি, কিন্তু আমি অকপটে স্বীকার করব যে আপনারা যে 36 জন বলেছেন তাদের কাছ থেকে আমি অনেক কিছু নিজে শিখেছি, সেটা প্রতিফলন অবশ্যই আমাদের রিসার্চে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। লাঞ্চ আর এই সেশনের মধ্যে আমি আর থাকতে চাচ্ছি না, আমাদের পরবর্তী সেশন 2:30-তে শুরু হবে, SDG 8 হবে এইখানে, আপনারা আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু হাউসকিপিং অ্যানাউন্সমেন্ট করি, যেটা হচ্ছে আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে, সম্ভবত এখন একটু ভরে গেছে, একটু ওয়েট করতে হতে পারে আপনাদের কাউকে, তাহলে বক্তৃতা দিতে পারতাম। ফলে আমি একটু ক্ষমা চাইবো, যদি একটু আপনাদের সহযোগিতাও চাইবো এটার জন্য আর কি।